আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। অষ্টম অধ্যায়ে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের এটি সপ্তম পাঠ। সপ্তম পাঠে থাকছে 195 থেকে 197 পৃষ্ঠার আলোচনা ও দুটি সমস্যা রয়েছে তার সমাধান। তো শুরু করব প্রথমে 195 পৃষ্ঠা থেকে। এখানে প্রথমে আমরা জানব গোলকের আয়তন সম্পর্কে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে বিস্তারিত দেখেছি। আজকে আমরা শিখব গোলকের আয়তন সম্পর্কে। তো আয়তনটা কি, এখানে সে সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, আমরা এটা একটু দেখে নেই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন পেয়ারা বা আপেল খাই তখন এতটুকু সবাই বুঝি যে ছোট পেয়ারা বা আপেলে যতটুকু পরিমাণ খাদ্যবস্তু আছে, বড় পেয়ারা বা আপেলে তার চেয়ে বেশি পরিমাণ খাদ্যবস্তু আছে। কিন্তু যদি বলা হয় কোনো একটি পেয়ারা বা আপেলে ঠিক কতটুকু পরিমাণ খাদ্যবস্তু আছে, তখন কিন্তু আমরা সঠিক করে বলতে পারি না। ছোট এবং বড় পেয়ারার মধ্যে এখানে কম্পেয়ার করা হয়েছে। আমরা বুঝতে পারি যে একটা ছোট পেয়ারা বা আপেলে যতটুকু আমরা খেয়ে থাকি বা খাদ্যবস্তু থাকে, বড় একটা পেয়ারা বা আপেলে তার চেয়ে কিন্তু অধিক খাদ্যবস্তু থাকে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু কতটুকু আছে সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারি না, প্রথমেই এমনি বলতে পারি না। আমরা হয়তো পরিমাপ করে বলতে পারি। তো এখানে আমরা পড়ি, কিন্তু তখন কিন্তু আমরা সঠিক করে বলতে পারি না। সঠিকভাবে ওই পেয়ারা বা আপেলের খাদ্যবস্তু পরিমাণ জানার জন্য আয়তন নির্ণয় করার প্রয়োজন হয়। তো এখানে আয়তন কেন নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। মনে করো তোমার বাড়িতে তুমি একটি গোলাকার অ্যাকুরিয়াম বানাতে চাও। অ্যাকুরিয়াম আশা করি সবাই চেনো, শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি। তোমরা ঘরের ভিতরে যারা মাছ পালন করতে চাও, মানে বিদেশি জাতের যে রঙিন মাছগুলো 2-3টা মাছ থাকে, এরকম অ্যাকুরিয়াম আর কি, যে ভিতরে পানি থাকে এবং মাছ থাকে আর কি, দেখতে সুন্দর দেখা যায়। আমার বাড়িতে একটা অ্যাকুরিয়াম আছে। তোমার অ্যাকুরিয়ামের 2/3 তুমি পানি পূর্ণ করতে চাও, মানে গোলক আকৃতির যে অ্যাকুরিয়ামটা গোলাকার, তার 2/3 তুমি পানি পূর্ণ করতে চাও, এবং 1/3, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ পানি থাকবে আর 1 ভাগ হচ্ছে ফাঁকা থাকবে, বায়ু পূর্ণ করে রাখতে চাচ্ছি। তাহলে তোমার অ্যাকুরিয়ামের আয়তন নির্ণয় করার প্রয়োজন হয়। আবার একটি ফুটবলের মধ্যে কতটুকু ফাঁকা বা শূন্যস্থান রাখতে হবে তা জানার জন্যও ফুটবলের আয়তন জানার প্রয়োজন হয়। এখানে আমরা গোলকের যে আয়তনের প্রয়োজনীয়তা সে সম্পর্কে আমরা 2-4টা লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রাত্যহিক জীবনের যে কয়েকটি সমস্যার কথা উপরে আলোচনা করা হলো, সেগুলো সবই গোলক জাতীয় বস্তু এবং গোলকের আয়তন বিষয়ক সমস্যা। তাহলে আমাদের গোলকের আয়তন কিভাবে নির্ণয় করতে হয় তা জানা দরকার। চলো আমরা গোলকের আয়তন নির্ণয় করার কৌশল শিখি। এই কৌশলটা এখানে আমরা দলগত কাজের মাধ্যমে শিখব। এখানে বেশ কিছু পড়া আছে, আমি বিস্তারিত আর পড়ছি না, আমি এটা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এখানে শিক্ষার্থীদের প্লাস্টিকের খেলনা বল লাগবে এবং ওই বলের ব্যাসার্ধ যতটুকু হবে সেই একই ব্যাসার্ধ কোণকের উচ্চতা এবং ব্যাসার্ধ থাকতে হবে হচ্ছে, আমরা যে বলটা নেব তার ব্যাসার্ধের সমান থাকতে হবে। তারপর যে কাজটা করতে হবে, কোণকটিতে এবং বলটিতে যেন পানি স্পর্শ করতে না পারে, পানিতে যেন নষ্ট না হয়, এরূপ পলিথিন বা অন্য কোনো উপাদান দ্বারা এটাকে আবৃত করতে হবে, যেন আমরা ভিতরে পানি ঢালতে পারি। তারপর যে কাজটা সেটা 196 পৃষ্ঠাতে রয়েছে। আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। আমরা এটা মনে করি প্লাস্টিকের বল, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণক, আর এই কোণকটিকে আমরা এখন পানি দ্বারা পূর্ণ করব। তো এখানে যে কথা, নির্মাণের ত্রুটি থাকলে সংশোধন করতে হবে, তাহলে তোমাদের কোণক ও বল প্রস্তুত হয়ে গেল। এখন আমরা পরীক্ষাটা করতে পারবো। প্রথমে কোণকটিতে পানি ভরা যায় এমন করে ধরো, তারপর কোণকটি পানি পূর্ণ করে ফাঁকা বলের মধ্যে ঢেলে দাও। মানে আমরা যে কোণকটা তৈরি করব সেই কোণকটার ভিতরে পানি নিতে হবে এবং পানি দিয়ে আমাদের যে বলটা সেটা পূর্ণ করতে হবে। এইভাবে আমরা 2 কোণক পানি দ্বারা কিন্তু যদি বলের ভিতরে ঢেলে দিই, তাহলে আমরা দেখতে পাবো 2 কোণক পানি দ্বারা বলটি পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে। তো কি লক্ষ্য করছি, এখন 2 কোণক পানি ঢালার পরে বলটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। এখান থেকেই মূলত আমরা এখন সূত্র খোঁজার চেষ্টা করব বা আয়তন কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করব। তো সুতরাং আমরা কি পাচ্ছি, একটি গোলকের আয়তন সমান 2টি কোণকের আয়তন। কিভাবে হলো,
গোলকের ভিতরে 2 কণক সমান পানি যদি ঢালা হয় তাহলে গোলকটি পূর্ণ হয়ে যাচ্ছে। আর গোলকটি পূর্ণ মানে আয়তন নির্দেশ করে। একটি গোলকের আয়তন কখন কার সমান হচ্ছে? 2টি কণকের আয়তনের সমান হচ্ছে। কিভাবে হচ্ছে এটা কিন্তু আমরা হাতে কলমে দেখে নিলাম, এবং শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা একটু রিডিংটা পড়ে নেবে। তারপর আমরা কণকের আয়তনের যে সূত্র সেটা জেনেছি। কণকের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে আয়তনের সূত্র হচ্ছে 1/3 × পাই r² h। এটা হচ্ছে কণকের আয়তনের সূত্র। 2টি কণকের আয়তনের সূত্র তাহলে কি হবে? এখানে হচ্ছে একটি কণকের আয়তন 2টি মানে এই সূত্রকে 2 দ্বারা গুণন, আর 2 দ্বারা গুণন বলতে এখানে 1-এর সাথে 2কে গুণন করে বোঝানো হয়েছে। এখানে আমরা 2টি কণকের আয়তন এটা দেখতে পাচ্ছি। 2টি কণকের আয়তন হচ্ছে 2/3 × পাই r² h ঘন একক। একটি গোলকের আয়তন সমান হচ্ছে 2টি কণকের আয়তনের সমান। তো একটি গোলকের আয়তন সমান আমরা লিখতে পারি এটা হচ্ছে একটি গোলকের আয়তন। তো এখানে আমরা সামান্য ক্যালকুলেশন করব। আমরা প্রথমে যে কণকটা নিয়েছিলাম সেখানে এইচতে হচ্ছে উচ্চতা, কণকের উচ্চতা, আর আমরা আলোচনা করেছিলাম কণকের উচ্চতা হবে কণকের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধর সমান। তার মানে এখানে আমরা লিখতে পারি একটি গোলকের আয়তন সমান হচ্ছে পাই r², আর এইচের পরিবর্তে আমরা লিখতে পারি 2r। এইচ সমান হচ্ছে 2r। কিভাবে হবে? গোলকের যে উচ্চতাটা থাকবে এইচ, এই উচ্চতা মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত নেওয়ার মানে হচ্ছে ব্যাস, আর ব্যাস মানে হচ্ছে 2r। এখন এই 2 গুণ করলে আমরা পাই হচ্ছে 4। কোন 2 আমরা একটু আবার দেখে নিই। এই যে এখানে এই 2 আর এই 2 গুণ করলে আমরা পাই হচ্ছে 4/3 পাই r³, যেটি 197 পৃষ্ঠাতে রয়েছে। একটি গোলকের আয়তনের সূত্র আমরা পেয়ে গেলাম 4/3 পাই r³ ঘন একক। এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এতক্ষণ যে বিস্তারিত আলোচনা করলাম সেটাতে যদি মনোযোগ নাও দিয়ে থাকো তারপরেও কিন্তু এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে আমরা গোলকের যখন আয়তন নির্ণয় করব তখন সূত্র হচ্ছে 4/3 × পাই r³, আরতে হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখন আমরা একটা সমস্যাতে চলে যাচ্ছি, সমস্যা 3। এর পরবর্তীতে আমরা সমস্যা 4 দেখে নেব। সমস্যা 3-এর শুরুতে শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভিডিওগুলো ভালো লাগে। একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ। ফাঁপা লোহার গোলক মানে হচ্ছে গোলকের ভিতরে খালি থাকবে। আমরা যে ফুটবলটা দেখে থাকি, ফুটবলের বাইরে একটা আবরণ থাকে প্লাস্টিকের বা রাবারের, ভিতরে কিন্তু ফাঁপা থাকে। তো সেরকম আর কি। বাইরের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং লোহার বেধ 3 সেন্টিমিটার। লোহার বেধ বলতে আমরা ফুটবলকে যদি কল্পনা করি, ফুটবলের যে প্লাস্টিকটা কতটুকু মোটা থাকে সেটাই এখানে বলা হয়েছে লোহার বেধ 3 সেন্টিমিটার। গোলকটির ফাঁপা অংশের আয়তন কত? প্রথম প্রশ্ন, ফাঁপা অংশের আয়তন নির্ণয় করতে হবে। তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে, নিরেট গোলক মানে হচ্ছে যে গোলকের ভিতরে কোনো ফাঁপা থাকবে না, সম্পূর্ণটুকু লোহা হয়ে যাবে, সেটাই হচ্ছে নিরেট গোলক তৈরি করলে, এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 1.75 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে? এখানে 2টি প্রশ্ন মূলত। একটা হচ্ছে গোলকটির ফাঁপা অংশের আয়তন, আর গোলকের যে লোহা ছিল সেই লোহা থেকে নতুন একটি গোলক তৈরি করা হবে, নিরেট গোলক। এই গোলকটি রং করতে কত টাকা খরচ হবে? তো শুরু করছি সমাধান। এখানে প্রথমে আগে আমরা একটা গোলকের ছবিটা দেখে নিই এবং বোঝার চেষ্টা করি যে গোলক আসলে কীরকম হয়ে থাকে। তো এখানে এটি আমরা লোহার গোলক ধরে নিই। লোহার গোলক যদি হয়, লোহার কিন্তু একটা পুরুত্ব থাকবে, এই পুরুত্বটাই হচ্ছে লোহার বেধ 3 সেন্টিমিটার। আর পুরুত্ব বাইরে এবং ভিতরে কিন্তু আলাদা আলাদা মাপ থাকবে। এখানে বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে। বাইরের ব্যাসার্ধ বলতে বোঝানো হচ্ছে গোলকের বাইরের ব্যাসার্ধকে বড় আর দ্বারা লিখলাম 8 সেন্টিমিটার এবং গোলকের লোহার বেধ 3 সেন্টিমিটার। বাইরের ব্যাসার্ধ বলতে এখান থেকে যে এই পর্যন্ত। আর যখন আমরা ভিতরের ব্যাসার্ধ নেব তখন কিন্তু এই 3 সেন্টিমিটার যে লোহা আছে এটা কিন্তু বাদ যাবে। তো আমাদের মূলত ফাঁপা অংশের আয়তন বের করার জন্য ভিতরের ব্যাসার্ধ লাগবে। তো গোলকের ভিতরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ 8, বাইরে এবং ভিতরের মধ্যে পার্থক্য হচ্ছে লোহা 3 সেন্টিমিটার, বাদ দিলে থাকে হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা সূত্র বসাবো। গোলকটির ফাঁপা অংশের আয়তন,
আয়তনের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব। এখন আমরা মান বসাই। পায়ের মান 3.1416, আর এর মান 5, 5-এর উপর কিউব মানে হচ্ছে 125। এখন আমরা যে কাজটা করব, এই 4-এর সাথে 3.1416 এবং 125 গুণ করব, গুণ করে 3 দ্বারা ভাগ দেব। এই কাজটা আমরা একবারেই ক্যালকুলেটরে করে নেব। আমি আবারও বলছি, এই 3 দ্বারা হচ্ছে ভাগ হবে, আর উপরে 4, 3.1416 এবং 125 এই 3টা মান গুণ হবে, গুণ করে 3 দ্বারা ভাগ দিলে আমরা পাই 523.6 ঘন সেন্টিমিটার। দশমিকের জন্য কিন্তু মানের সামান্য কম বেশি হতে পারে, আর এই মানের কম বেশি মানে এই নয় যে অঙ্ক কিন্তু ভুল, তা কিন্তু না। তো এখানে আমরা কিন্তু ফাঁপা অংশের আয়তনটা নির্ণয় করে নিলাম। গোলকটির ফাঁপা অংশের আয়তন 523.6 ঘন সেন্টিমিটার। এখন আমরা পরের প্রশ্নটার দিকে চলে যাচ্ছি সমাধানের জন্য। আবার গোলকটির আয়তন, গোলকটির আয়তন বলতে বোঝানো হচ্ছে লোহা যে আছে সেটা সহ, আর লোহা সহ আয়তন নির্ণয় করতে গেলে আমাদের বড় যে ব্যাসার্ধ ছিল, বাইরের ব্যাসার্ধ, সেইটা লাগবে। তো এখানে আমরা সূত্র লিখলাম 4/3 ইন্টু পাই আর স্কোয়ার, বড় আর হবে, কারণ গোলকের আয়তন বলতে লোহা সহ বোঝানো হচ্ছে, এজন্য বড় আরটা নিতে হবে। তারপর আমরা মান বসাই, একই ক্যালকুলেশন। 8-এর কিউব করলে হয় 512, 512 3.1416 এবং 4 গুণন করলে আমরা যে মান পাবো তাকে 3 দ্বারা ভাগ দেব, 2144.67। এটা হচ্ছে লোহা সহ আয়তন, আর আগে যেটা ছিল এটা হচ্ছে লোহা বাদে আয়তন। তো এখন এটার থেকে যদি আমরা লোহা বাদেরটা বাদ দেই, তাহলে লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। অতএব গোলকের লোহার আয়তন, লোহার আয়তন কেন লাগতেছে, আমাদের নতুন যে একটি নিরেট গোলক তৈরি করা হবে সেটাই লোহা দিয়ে, এজন্য আমরা এখানে বিয়োগ করে লোহার আয়তন বের করে নিচ্ছি 1621.07। এখানে দশমিকের পরে মান আমরা 2 ঘর নিয়েছি, এজন্য কিন্তু 6, 7, আর পরবর্তীতে 5-এর বড় মান ছিল বা 4-এর বড় মান, এর জন্য এখানে 6 ছিল, আমরা 1 যোগ করে নিয়েছি। দশমিকের পরে সামান্য পরিবর্তন বা কম বেশির জন্য কিন্তু অঙ্ক ভুল হবে না। এখানে আমরা গোলকের লোহার আয়তন পেয়ে গেলাম 1621.07 ঘন সেন্টিমিটার। এখন এই লোহা দিয়ে নিরেট গোলক তৈরি করা হবে, তার মানে নতুন যে গোলকটি তৈরি করা হবে সেটার আয়তন কিন্তু 1621.07 ঘন সেন্টিমিটারই হবে। এই কথাটা আমরা এখানে লিখে নিলাম। যেহেতু 1621.07 ঘন সেন্টিমিটার লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো, অতএব নিরেট গোলকের আয়তন 1621.07 ঘন সেন্টিমিটার। আশা করি এই লাইনটার ভিতরে কারো সমস্যা থাকার কথা না। লোহার আয়তন যা, নিরেট গোলক যে তৈরি করা হবে সেটার আয়তনও তাই হবে। এখন নতুন যে গোলকটা তৈরি করা হলো এটার আমরা ব্যাসার্ধ ধরে নেই। মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ x সেন্টিমিটার, এখানে x ধরলাম ব্যাসার্ধ, কারণ ইতিমধ্যে আমরা আর বড় হাতের এবং ছোট হাতের ব্যবহার করে ফেলেছি। চাইলে এখানে R1, R2 এইভাবে আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে আমি ব্যাসার্ধ x এর মাধ্যমে ধরে নিলাম। গোলকটির আয়তন, আয়তন কত হবে, আয়তনের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই এক্স কিউব। আর ছিল বিগত সূত্রগুলোতে, আর এখানে ব্যাসার্ধ যেহেতু এক্স, এজন্য এক্স কিউব। এখন আমরা দুইটা আয়তন পাচ্ছি, একটা হচ্ছে চলকের সাহায্যে আর একটা সরাসরি মান পাচ্ছি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 4/3 ইন্টু পাই এক্স কিউব সমান 1621.07। এখন এই পাশে আমরা মান বসাই। 4কে 3 দ্বারা ভাগ দিলে 1.3333 অনেকগুলো 3 আসে, এখানে দশমিকের পর 2 ঘর নেওয়া হয়েছে, গুণন পায়ের মান 3.1416, এক্সের মান নেই। 1.33-এর সাথে 3.1416 যদি গুণন করি, যে মানটা আসে সেখানে আমরা দশমিকের পর 2 অঙ্ক পর্যন্ত নিলাম, 4.18। এটা আছে এক্সের সাথে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, ভাগ দিয়ে মান পাই আমরা 387.82। এখানে কিন্তু আমরা দশমিকের পর 2 ঘর নিয়েছি, আর দশমিকের পর কিভাবে অঙ্কগুলো নিতে হয়, 2 ঘর নিলে 3 নাম্বার ঘর দেখতে হবে। 3 নাম্বার ঘরে যদি 4-এর চেয়ে বড় মান থাকে তাহলে দ্বিতীয় অঙ্কের বা দ্বিতীয় ঘরে যে মান থাকবে তার সাথে 1 যোগ করতে হবে, এটাই কিন্তু নিয়ম। এখন এক্স এর উপরে কিউব আছে, এই কিউব অপর পাশে গেলে বা আমরা এখানে ঘনমূল করব, এই কিউব সরানোর জন্য ঘনমূল করা হলো। আর 387.82 এটা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে হবে, আর যেটা ক্যালকুলেশন করলে আমরা পাই 7.29। এটি সায়েন্টিফিকে তুলতে হবে।
এখানে আমরা এক্স এর মান মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমরা কতটুকু রং করতে হবে সেদিকে চলে যাচ্ছি। অতএব নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল রং করতে হবে যে পৃষ্ঠ আছে সেখানে, তো এখানে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল লাগবে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর তে ব্যাসার্ধ, আর এখানে যেহেতু আমরা ব্যাসার্ধ এক্স ধরেছি এজন্য এক্স স্কোয়ার। এখন আমরা মান বসাই। 7.29, এটার বর্গ করলে হয় 53.1441। সবগুলো মান গুণ করলে আমরা পাই 667.83 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে যে নিরেট গোলকটি তৈরি করা হলো তার সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন প্রতি বর্গ সেন্টিমিটারে রং করতে খরচ হয় 1.75 টাকা। তাহলে সম্পূর্ণটুকু খরচ কত হবে রং করতে, সেটাই আমরা একবারে করে নেব। নিরেট গোলকটি রং করতে খরচ হবে 667.83 সাথে গুণন হবে 1.75 টাকা, গুণ করলে পাই 1168.70 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সমস্যা 3-এর সমাধান। এখন আমরা চলে যাব 4 নং প্রশ্নে। অনেকে কমেন্টসে বলেছে যে আমি কেন দ্রুত বুঝাই, শিক্ষার্থীরা মূলত বড় ভিডিও দেখতে চায় না, এজন্য একটু চেষ্টা করি দ্রুত শেষ করার জন্য। তো অভ্যাস হয়ে গেছে আর কি। তার পরবর্তীতে যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছে একটু যেন কথাগুলো আমি আরও আস্তে স্লোলি বলি, তো আমি চেষ্টা করব সমস্যা 4 থেকে সেভাবেই বোঝানোর জন্য। তো 4 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। আমরা প্রশ্নটি ভালো করে খেয়াল করি। 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট প্লাস্টিকের বল গলিয়ে আরেকটি নতুন নিরেট বল তৈরি করা হলো। অর্থাৎ মূল কথা হচ্ছে 3টি বল গলিয়ে নতুন একটি বল তৈরি করা হলো। নতুন যে বলটা তৈরি করা হলো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সমাধানটা কিভাবে করব? মনে করি 3টি নিরেট প্লাস্টিকের বলের ব্যাসার্ধ এখানে দেওয়াই আছে। 3টি প্লাস্টিকের বলের ব্যাসার্ধ, একটা 5, 7 আর হচ্ছে 11। এগুলোকে আমরা যথাক্রমে চলকের মাধ্যমে ধরে নিই। একটাকে ধরলাম R1, R2, R3। R1 এর মান 5 সেন্টিমিটার, R2 7 সেন্টিমিটার, R3 11 সেন্টিমিটার। এখন এই 3টার আয়তন লাগবে। আয়তন যদি বের না করি তাহলে নতুন বল থেকে ব্যাসার্ধ যে কত হবে সেটা আমাদের বের হবে না। এই 3টার আয়তন যা হবে নতুন বলের ব্যাসার্ধ আয়তনও তাই হবে। এজন্য আমরা এই 3টি বলের আয়তন বের করব। চাইলে আমরা আলাদা আলাদা করতে পারি অথবা একসাথে যোগ আকারেও করতে পারি। তো এখানে একসাথে যোগ আকারেই আমি দেখিয়ে দিচ্ছি। 3টি নিরেট প্লাস্টিক বলের মোট আয়তনের আমরা সূত্র জানি, সেই সূত্রগুলো এখানে যোগ আকারে লিখে নিলাম। এটা প্রথম বলের আয়তন যোগ দ্বিতীয় বলের আয়তন যোগ তৃতীয় বলের আয়তন। আশা করি বোঝার কথা। কোনো সমস্যা থাকলে কমেন্টসে আমাদের সাথে শেয়ার করতে পারো, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এখানে 3টি যে প্লাস্টিকের বল আছে আমরা আলাদা আলাদা করে আয়তন বের করে যোগ করতে পারি, কিন্তু তখন ক্যালকুলেশনটা একটু বড় হবে, যদিও সহজ। আর এখানে আমরা একসাথেই 3টা যোগ করে লিখে নিচ্ছি। আমরা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি 4/3 পাই 3টা পদেই আছে, তো আমরা 4/3 পাই কমন নেব। কমন নিয়ে R1, R2, R3 মান বসিয়ে দিলাম। 4/3 ইন্টু পাই, এই মানটা আমরা কমন নিলাম। কমন নিলে আমাদের R1 থাকে, R1 এর মান হচ্ছে 5 তার উপরে কিউব, R2 থাকে, R2 এর মান 7 তার উপর কিউব, R3 এর মান হচ্ছে 11 তার উপর কিউব। এখন সবগুলোকে আমরা ঘন করি। ঘন করলে আমরা পাই 125, 343, 1331। আর এখানে পায়ের মান 3.1416। এই 3.1416 4-এর সাথে গুণন হবে। গুণন করে 3 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমরা পাই 4.1888। আর এই সবগুলো মান যোগ করলে হয় 1799। 4-এর সাথে গুণন দিলে আমরা পাই 7535.65 ঘন সেন্টিমিটার। দশমিকের পর অঙ্কের সংখ্যার জন্য এই মানটা সামান্য পরিবর্তন হতে পারে, কম বেশি হতে পারে। এর মানে এই না যে অঙ্ক ভুল যাবে। আমরা 3টি নিরেট প্লাস্টিকের আয়তন কিন্তু এখানে নির্ণয় করে নিলাম। এখন আমাদের যে কাজ, নতুন একটি বল তৈরি করতে হবে। সেই বলের আয়তন কত হবে? এই 3টি গলিয়ে যে আয়তন পেয়েছি নতুন বলের আয়তনও তাই হবে। যেহেতু 7535.65 ঘন সেন্টিমিটার প্লাস্টিক গলিয়ে আরেকটি নিরেট গোলক তৈরি করা হলো, অর্থাৎ 3টা গোলক আমরা গলিয়ে
এতটুকু আয়তন পাই। নতুন যে বলটা তৈরি করা হবে তার আয়তনও কিন্তু এটার সমান হবে। 3টা বলের আয়তন যা ছিল নতুন বলের আয়তন কিন্তু একাই তাই হবে। তো আমরা সেটাই এখানে লিখে নিয়েছি। এখন এই নতুন বলের ব্যাসার্ধ আমরা ধরে নিই। মনে করি নতুন নিরেট বলের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে? আয়তন সূত্রের মাধ্যমে লিখে নিলাম। প্রশ্ন মতে একটু আগে যে আমরা সমস্যা 3 করলাম সেটার মতোই এখানে আর এর মান বের করতে হবে। 4কে 3 দ্বারা ভাগ দেই, ভাগ দিলে পাই 1.33, পায়ের মান 3.1416, গুণন করলে আমরা পাই 4.18, আর এর সাথে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হবে, ভাগ দিলে আমরা আর কিউব সমান পাই 1802.79। ঘনমূল করতে হবে, ঘনমূল করলে আমরা আর এর মান পাই 12.17। এটা হচ্ছে আর এর মান। আর নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নতুন বলের ব্যাসার্ধ পেয়ে গেছে, এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ সেন্টিমিটার। আমরা মান বসাই, আর এর মান 12.17, এটাকে যদি বর্গ করি হয় 148.1089, গুণ করলে আমরা পাই 1861.20। নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই দশমিকের পরে অঙ্কের সংখ্যার জন্য আমি 2 অঙ্ক নিয়েছি। কেউ যদি যেখানেও 2 অঙ্ক নিয়েছি, কেউ যদি 4 অঙ্ক নেয় অথবা সম্পূর্ণ মান ওই পাশে নিয়ে গুণ ভাগ করে, সেক্ষেত্রে মানের সামান্য কম বেশি হতে পারে। সামান্য কম বেশির জন্য কিন্তু স্যার অঙ্ক কাটা দেবে না, এটি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 197 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে তার পূর্বে রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই সাপোর্ট দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।